লোকেদের ঘুম একটু আওয়াজেই ভেঙে যায়, আর এত লাউড মিউজিকে সূচি ঘুমোচ্ছিল। স্যার, আপনাদের কথা থেকে বোঝা যাচ্ছে যে আপনারা আমাকেই সন্দেহ করছেন। স্যার, আমি এটা কেন করব? সুচি আর আমার ডিভোর্স নিশ্চয়ই হয়েছিল, কিন্তু আমরা ভালো বন্ধু ছিলাম আর আমাদের যোগাযোগও ছিল। আপনি আপনি দীনেশকে জিজ্ঞাসা করে নিন। দীনেশ? স্যার, আমি সুচির ভাই। ও ঠিকই বলছে স্যার, ডিভোর্সের পরেও ওর আর সুচির মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, কখনো কোনো ঝামেলা হয়নি। আচ্ছা, তো আপনারা আপনারা কোথায় যাচ্ছিলেন বলুন তো? আমাদের মেয়ে রুহি বোর্ডিং স্কুল থেকে ফিরছিল। তাহলে এই সুচি কি গাড়িতে ওঠার পরেই ঘুমিয়ে পড়ে নাকি পরে? স্যার, ব্যাপারটা হলো আমাদের মধ্যে একটু আগে ঝগড়া হয়েছিল। আশুতোষ, রুহি স্কুল খুব ভালো, এই স্কুল চেঞ্জ করার কোনো দরকারই নেই। সুচি, এই স্কুলটার টাকা পয়সা খুব বেশি, আমি এর ফিসটা জোগাড় করতে পারবো না। কিন্তু আমি করতে পারি, আর আমি আমার মেয়ের এডুকেশনে কোনো কম্প্রোমাইজ করব সুচি, না। আমি তোমার থেকে টাকা নিতে পারবো না। কেন? ও, তোমার মেয়ে লিগো চলে আসে, তাই না? যে আমি তোমার থেকে বেশি ইনকাম করি। জানো, আমাদের ডিভোর্সের কারণ এটাই, যে একটা মেয়ে একটা ছেলের থেকে বেশি ইনকাম করে। সাফল্যটা মনের ব্যাপার, এটা স্বামী স্ত্রী প্রতিযোগিতা নয়। তোমার সাথে কোনো তর্ক করতে চাই না, না এই ব্যাপারে কোনো কথা বলতে চাই। রুহি এই স্কুলেই থাকবে। তারপর আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি। আমার মনে হয়েছিল ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, এই যখন ঝগড়া হচ্ছিল তখন গাড়ি কোথায় ছিল, মানে কোন এলাকায়? স্যার, লিংক রোডের সিগন্যালে, কেপি থিয়েটারের পাশেই। আর তারপর কোন রাস্তায় গেছিলেন আপনারা? সেখান থেকে স্যার আমি লেফট নিলাম, ওই সামনে ফ্লাইওভারটা আর দেখে। সোজা এখানে চলে এসেছেন? হ্যাঁ স্যার। তার মানে প্রায় 2 কিলোমিটার এই গাড়িটা চলেছে। তার মানে 2 কিলোমিটারের মধ্যেই কোথাও গুলি চলেছে সুচির উপরে। পঙ্কজ, একটা কাজ করো তো, কেপি থিয়েটার থেকে এইখানে 2 কিলোমিটার অবধি চেক করে দেখো তো, যদি কোথাও কিছু প্রমাণ পাওয়া যায়, মানে কোথাও কাচের টুকরো পড়েছে কিনা দেখে নিও, ঠিক আছে? আর হেঁটে যেও। 2 কিলোমিটার স্যার? হেঁটে যাও। গুলিটা অদ্ভুত অ্যাঙ্গেল থেকে লেগেছে, এই নিচে, মানে গুলিটা উপর থেকে নিচে এসেছে, মানে যে গুলি চালিয়েছে তার হাত উঁচু করতে হয়েছে ফায়ার করার সময়। খোলা রাস্তায় কেউ গুলি মেরেছে আর কেউ দেখেনি? হতে পারে খুনি একটু দূরে ছিল, তাও গুলি করা খুবই মুশকিল ছিল এই চলন্ত গাড়িতে, আর তাও তখন যখন খুনি হয়তো গাড়িতে বা কোনো বাইকে ছিল। তবে এইভাবে গুলি করাটা কিন্তু সহজ নয় দয়া। রাস্তায় কোথাও গাড়ি দাঁড় করিয়েছিলে তুমি? সিগন্যালে দাঁড়িয়েছিলাম একবার, ব্যাস, আর কোথাও নয়। যদি সিগন্যালেও কেউ গুলি চালায় কিংবা অন্য কোথা থেকেও যদি গুলি চালায়, তাহলে এম করার সময় তো টাইম লাগবে। তাহলে কেউ গুলি মারতে কাউকে দেখলো না কি করে? হ্যালো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আমরা পৌঁছাচ্ছি। কি হয়েছে? এসিপি স্যারের ফোন ছিল, আর একটা লাশ পাওয়া গেছে কামরি ব্রিজের নিচে। হ্যাঁ দয়া, স্যার, আপনি জানলেন কি করে এই লাশটার কথা? লোকাল পুলিশের কাছে আশেপাশের লোক কমপ্লেন জানিয়েছে, 2 ঘন্টা আগেই লাশ দেখেছে। মাথার পিছনে একটা চোট আছে আর পিঠের পিছনেও একটা গুলির চিহ্ন আছে। স্যার, একটা কথা মাথায় ঢুকছে না, কেউ একে এখানেই মেরেছে নাকি অন্য কোথাও মেরে এখানে নিয়ে এসেছে? দেখতে হবে ফেডরিক। স্যার, রাস্তায় একটা বাইক পাওয়া গেছে, আমার মনে হচ্ছে এই লোকটারই বাইক হবে। স্কিড মার্ক। স্যার, মনে হচ্ছে এই লোকটা বাইকে যাচ্ছিল, কেউ পেছন থেকে গুলি করে দিয়েছে। ডিসব্যালেন্স হয়ে গেছে, গাড়ি বাইক স্কিড হয়ে এখানে কারোর সঙ্গে ধাক্কা লাগিয়েছে, আর ওর বডি এখানে নিচে পড়ে গেছে। মাথায় চোট ওই সময় লেগেছে স্যার। স্যার, কিছুতেই বুঝতে পারছি না এই লোকটা কে, এর কোনো রকম আইডেন্টিফিকেশন নেই। আমি মিসিং পার্সনস ব্যুরোতে জিজ্ঞেস করে দেখবো কি?
ফ্রেডরিক, এত তাড়াতাড়ি কেউ মিসিং পার্সনস ব্যুরোতে রিপোর্ট করে না। একটা কাজ করো, আরটিওতে গিয়ে এই বাইকের রেজিস্ট্রেশন চেক করো। ওখানেই সমস্ত ডিটেলস পাওয়া যাবে যে মালিক কে। ওই কেসটার ব্যাপারে কি হলো কিছু জানতে পারলে? না স্যার, খুব অদ্ভুত কেস। বুঝতে পারছি না গুলি কে চালিয়েছে আর কোথা থেকে। পুরো এলাকাটা খুঁজে দেখেছি স্যার, কিন্তু কিচ্ছু পাইনি। ট্রাফিক পুলিশরা কি বলছে? স্যার, ট্রাফিক পুলিশ, ওখানে দোকানদার যারা দাঁড়িয়ে ছিল তাদের সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ খুনির ব্যাপারে কিচ্ছু জানে না। তাহলে সূচির ওপর গুলি চললো কোথা থেকে? দেখতে হবে। স্যার আমি বলেছি তো আপনাদের, আমি জানি না সুচির গুলি কখন লাগলো, কিভাবে লাগলো। আশুতোষ, দীনেশ, মিহিকা, সুচির খুব কাছের না তোমরা তিনজন, কি তাই তো? তাহলে এটা বলো, সুচির মৃত্যুতে তোমাদের তিনজনের মধ্যে কার লাভ হতে পারে? তার মানে স্যার, স্যার আমরা ওকে কেন মারতে যাব? ও স্যার, ও আমার নিজের বোন ছিল স্যার, নিজের বোন। আমি নিজের বোনকে কেন মারতে যাব? কোটি টাকা পাওয়ার জন্য। আবার কি কোটি টাকা পাওয়ার জন্য? এতে আমার কি লাভ হতো স্যার? আমার আর সুচির তো আগেই ডিভোর্স হয়ে গেছে। হতে পারে ডিভোর্সই ওই কারণটা। ডিভোর্সের পরেও আমি আর সুচি অত্যন্ত ভালো বন্ধু ছিলাম, বন্ধুর মতোই মিশতাম আমরা। এটাও তো হতে পারে যে তোমার প্রথমা স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক ছিল সেটা হয়তো দ্বিতীয় স্ত্রীর পছন্দ ছিল না। স্যার আপনি এসব কি বলছেন? ওদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, তাতে আমার কি? ওদের দুজনকে নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না, আমি ইনসিকিউর নই। যদি তোমাদের তিনজনের মধ্যে কেউ সূচিকে না মেরে থাকে, তাহলে সূচিকে কে মেরেছে? কে মেরেছে? আমি বলছি আপনাকে, সুচি একটা এনজিওতে কাজ করত। ও ওখানে একজন অ্যাকাউন্ট্যান্টের পর্দা ফাঁস করে দিয়েছিল, কারণ ওই মেয়েটা টাকা পয়সা নিয়ে গন্ডগোল করছিল। তোমার মনে হচ্ছে শেলির হাত হতে পারে এই সবের পেছনে? ইয়েস স্যার, ওকে অনেকবার হুমকিও দিয়েছিল। স্যার আমার তো মনে হচ্ছে কি এই কাজটা হয়তো পৃথ্বীর হতে পারে। আচ্ছা, এই পৃথ্বী কি? খুবই খুবই অসভ্য ধরনের লোক, ওই রোমিও টাইপের। সুচি পুলিশকে কমপ্লেনও করেছিল ওর বিরুদ্ধে, কিছুদিনের জন্য জেলেও গেছিল। ঠিক আছে, তোমরা তিনজন যেতে পারো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, তিনজনকেই বিশ্বাস হচ্ছে না। এই তিনজনের ওপর কড়া নজর রাখো। আর দয়া, স্যার, শেলি আর পৃথ্বী, ওদের দুজনকে ব্যুরোতে ডাকো। স্যার, হ্যাঁ, আরটিও থেকে বাইকের মালিকের খবর পেয়ে গেছি। স্যার পৃথ্বী আর শেলির ফোন আনরিচেবল আসছে, তাই আমি ফ্রেডিকে বলেছি ওদের মোবাইল ফোনটা ট্রেস করতে। এ তো আমাদের ডেলিভারি বয় বিবেক। স্যার আমাদের বাইক তো ওই চালাতো। স্যার ওকে কে মেরে দিল? সেটা খোঁজারই চেষ্টা করছি। আচ্ছা, এই বিবেকের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল কি? না স্যার, ও তো খুবই সাদাসিধে ভালো ছেলে ছিল। কবে থেকে কাজ করছিল এখানে? গত 1 মাস ধরে রাজস্থান থেকে এসেছিল, খুব পরিশ্রমী ছিল। স্যার ও তো শহরে কাউকে চিনতও না। এ কোথায় যাচ্ছিল ডেলিভারি করতে? কোথাও নয় স্যার, আজ তো ওর ছুটি ছিল, ওই জন্য আমার বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল। আচ্ছা, ওর বাড়ির অ্যাড্রেস দিতে পারবেন? স্যার ওর বাড়ির অ্যাড্রেস তো নেই, ও এই দোকানেই শুতো। আচ্ছা, জিনিসপত্র কিছু? স্যার এই ওর একটা বাক্স আছে। এটা? স্যার, এই লোকটার বক্স আর সবকিছু চেক করলাম, তাতেই সার্কাসের প্যাম্পলেট ছাড়া কিছুই পেলাম না। হয় ও সার্কাস খুবই পছন্দ করত, না হলে নিজের ফ্রি টাইমে প্যাম্পলেট বানিয়ে টাকা রোজগার করত। এটা এমন একটা মার্ডার যাতে কোনো সাসপেক্টই নেই। আচ্ছা, বিবেকের মতো এই ধরনের গরিব লোকদের মেরে কার কি লাভ হতে পারে? সেটাই তো। আর ওদিকে সূচি, দ্বিতীয় মার্ডার, যারা সন্দেহের তালিকায় অগণিত, তাদের মধ্যে যে কেউ গাড়ির সামনে গিয়ে গুলি করে মারতে পারে সূচিকে। না বস, আই এম সরি বাট আমি তোমার সঙ্গে একমত হতে পারছি না। কোন কথা? সেটা এই যে কেউ একে পাশ থেকে গুলি করেছে। তার মানে? স্যার তার মানে এটা। আরে এটা তো রাইফেলের গুলি। হ্যাঁ স্যার, আর এই গুলিটা সুচির গলায় এই এদিকে এখানটা আটকে ছিল।
গুলি রাইফেল থেকে চললে তো অনেক দূর থেকে চালানো হয়েছে। হ্যাঁ একদম ঠিক, দূর থেকেও আর উঁচু থেকেও, এইসব আমি বলছি। এই দেখো বস, 50 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সূচিকে গুলি করা হয়েছে। গুলি এখান থেকে এসেছে, কারের কাঁচের জানলা ভেঙেছে আর গিয়ে এর গলায় লেগেছে। এই গুলি যে অ্যাঙ্গেল থেকে চলেছে ডক্টর, কত দূর থেকে চলেছে এই গুলিটা? এই ধরো 70 ফিট দূর থেকে। তার মানে কোনো উঁচু বিল্ডিং থেকে চালানো হয়েছে। সে তৈরি হয়ে বসেছিল বিল্ডিং এর ওপরে গুলি চালানোর জন্য। একটা কাজ করো, ওই এরিয়ার ম্যাপটা বের করো। গুলি গাড়ির বাঁদিক থেকে এসেছিল, আর বাঁদিকে প্রায় অনেকগুলো এরকম বিল্ডিং আর হাই রাইজ টাওয়ার আছে স্যার। যে জায়গায় ওদের দুজনে ঝগড়া হয়েছিল সেখান থেকে সূচির লাশ যেখানে পাওয়া গেছে, তার মধ্যে প্রায় 15 থেকে 20টা টাওয়ার আছে। এর মধ্যেই কোনো একটা বিল্ডিং থেকে গুলি চালানো হয়েছে। বাস ঠিক আছে। এই অভিজিৎ স্যারের হাতে ওটা কি? মার কাছে ফ্রেডি, ঠিক সেই হাইটে যে হাইটে সূচির গুলি লেগেছিল। আর আমার হাতে এই ডিজিটাল ডিস্টেন্স রিডার আছে। এর থেকে এই লেজার লাইট যদি ওই মার্কেট ঠিক যায় তাহলে তার মানে গুলি এখানে এই বিল্ডিং থেকেই চালানো হয়েছে। সব মাথার উপর দিয়ে গেল। ঠিক আছে, এটা এখনই করে দেখছি। হ্যাঁ দয়া, আমি তৈরি। ওকে অভিজিৎ, একটু ডান দিকে এসো, ডান দিকে। হ্যাঁ ঠিক হালকা আছে। হ্যাঁ একটু বাঁদিকে। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। একটু পেছনে, একটু পেছনে। দেখেছো, এই লেজার ঠিক ওই মার্কে হিট করছে না, হিট করছে না ওখানে। গুলি এখান থেকে চালাইনি স্যার। এক্স্যাক্টলি। আরে স্নাইপারের কাছে অত সময় ছিল না নিশানা ঠিক করার জন্য যখন ও সূচিকে গুলি চালিয়েছিল। একটা কাজ করি, অন্য কোনো বিল্ডিং এ যাই। ঠিক আছে, চলো। হ্যালো। হ্যাঁ হ্যালো, আচ্ছা এটা কি ফ্যান্টাসি সার্কাস জয়পুর রাজস্থানের অফিস? হ্যাঁ ঠিকই, বলুন। দেখুন, আমি মুম্বাই সিআইডি থেকে এসিপি পদ্মমান বলছি। আপনার ওখানে কোনো বিবেক নামে কেউ কাজ করতো? হ্যাঁ হ্যাঁ, বিবেককে আমি চিনি তো। ও এই সার্কাসেই কাজ করতো। কেন, কি হয়েছে? কি কাজ করতো বলতে পারবেন আপনি? দেখুন স্যার, আপনার সঙ্গে সারাদিন ফোনে কথা বললে আমার শো ক্যান্সেল হয়ে যাবে। আমি আপনার কথা আমার মালিককে বলে দিচ্ছি, উনি আপনাকে ফোন করে নেবেন। ঠিক আছে? হ্যালো, অদ্ভুত স্যার, বিল্ডিং এ কোনো গাড়ি দেখলাম না। মনে হয় গুলি এখান থেকেই করা হয়েছিল। দেখছি। হ্যাঁ অভিজিৎ, রেডি আছো? না অভিজিৎ, এখান থেকে টার্গেট ঠিকঠাক লাগছে না। একটু ডান দিকে এসো, ডান দিকে। আর একটু। হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। এখানে লেগে গেছে নিশানা। তার মানে হলো সূচি এখানেই ছিল যখন ওর গুলি লাগে। পঙ্কজ, ফ্রেডি, একটু আশেপাশে দেখো ওই স্নাইপার কোনো প্রমাণ ফেলে গেছে কিনা। কিন্তু ভাই দয়া, এখানে তো কোনো স্পিড ব্রেকারও নেই। সে এমন কোন স্নাইপার হবে যে ওই বিল্ডিং এ বসে এত দ্রুত যাওয়া কোনো গাড়িতে নিশানা লাগাবে যেটা সূচির ঘাড়ে গিয়ে লাগবে। হ্যাঁ, এটা তো সত্যি। আশুতোষ, যখন তোমার গাড়িটা এখানে ছিল, হ্যাঁ তখন কোনো কারণে তোমার গাড়িটাকে স্লো করতে হয়েছিল কিংবা দাঁড় করাতে হয়েছিল, কিছু মনে আছে? হ্যাঁ স্যার, আমি যখন ড্রাইভ করছিলাম তো গাড়ির সামনে একটা ভিখারি এসে গেছিল আর আমায় ব্রেক করতে হয়েছিল। ভিখারি? হ্যাঁ, কি হলো? এইদিকে কিচ্ছু নেই স্যার। কিছু নেই? ওদিকেও কিছু নেই স্যার। ওই ভিখারি দেখতে কেমন ছিল?
স্যার ওর এক হাতে তো একটা ক্রাচ ধরা ছিল, অন্য হাতে লাল পোটলা, গলায় গামছা আর মাথায় অর্ধেক টাক ছিল। অভিজিৎ, এই ফ্লাইওভারের নিচে অনেক ভিখারি থাকে, ওদের মধ্যে কেউ একজন হবে। হ্যাঁ, আমি শুনলাম আশুতোষ যা বললো ভিকিরির ব্যাপারে। আমি নিচে গিয়ে দেখছি। এই কে তোমরা? কাকে জিজ্ঞেস করে ওপরে এসছো? তুমি এখানকার ওয়াচম্যান, ডিউটিতে কেন ছিলে না? আমার ইচ্ছে। এই তোমরা কে আমাকে ডিউটি শেখাচ্ছ? সিআইডি সিআইডি? জানো তোমার জন্য এখানে একজন মহিলার খুন হয়ে গেছে? আমার জন্য খুন? কেউ এই ছাদ থেকে একজন মহিলাকে নিচে গুলি মেরেছে, কি জানো ওই ব্যাপারে? এই দাঁড়া বলছি। স্যার স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি। কিচ্ছু করিসনি তুই, চল। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। কেন ভয় পেয়েছিলি? কি জানিস এই খুনের ব্যাপারে? স্যার আমি টাকা নিয়েছিলাম, কিন্তু এটা বলেনি যে ও কাউকে খুন করতে চলেছে স্যার। কে ছিল ওই লোকটা? আগে কোনোদিনও দেখিনি স্যার। ও বলেছিল যে ও বিল্ডিং এর ছাদে গিয়ে ওর গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে চায়। স্যার ও 2 ঘন্টার জন্য 15,000 টাকা দিয়েছিল স্যার। আমি তো এত টাকা এক মাসেও কামাইনি স্যার কোনোদিনও। স্যার ও হেলমেট পরেছিল আর চোখে চশমাও ছিল। আরে ভাই শোনো। ও দাদা, আচ্ছা এখানে এমন কাউকে তোমরা দেখেছো যে মাথায় লাল গামছা বাঁধে, লাল রঙের একটা বোঁচকা আছে আর লাঠির সাহায্যে হাঁটেও? আরে দাদা শোনো, এমন কাউকে দেখেছো যে মাথায় লাল রঙের গামছা বাঁধে, লাল রঙের একটা বোঁচকাও রাখে আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে? দেখোনি? আরে ভাই শোনো, আরে ভাই শোনো, একটু কথা আছে। এই যে আরে এই, কি করছো ভাই? দাঁড়াও। আরে ভাই দাঁড়াও। আমি কিছু করিনি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কোনো কিছু চুরি করিনি, আমি একজন ভিখারি। আরে ছেড়ে না তুই আমাকে। ল্যাংড়া সাজার নাটক করছিস? তুই জানিস ল্যাংড়াদের কতটা কষ্ট হয়? আরে কতবার করে বলবো, আমার কাছে কিছু নেই, আমি রাস্তার ভিখারি, আমি সত্যি বলছি। এই, তুই সেদিন ইচ্ছে করে লাল গাড়ির সামনে পড়েছিলি না? কোন লাল গাড়ি? আমি কোনো লাল গাড়ির সাথে আসেনি তো। স্যার এটা কি গুন্ডামি হচ্ছে? আপনি ওকে ছেড়ে দিন, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি বলে দিচ্ছি কিন্তু। এই, সর। আমি সিআইডি থেকে। আরে আমি কোথায় পালাচ্ছিস? ভদ্রভাবে বলে দে, না হলে আমি রেগে গেলে কিন্তু এর ফল খুবই খারাপ হবে। না, স্যার আপনি যদি সত্যি সিআইডির লোক হন, আমি সব বলছি। একটা লোক আমাকে টাকা দিয়েছিল এসব করার জন্য, আর ও বলেছিল যে যখনই একটা লাল গাড়ি আসবে তার সামনে পড়ে যেতে, তাই আমি করেছিলাম স্যার। তুই কি করে জানলি যে লাল গাড়ি কখন আসবে? ওই ছাদে একটা লোক দাঁড়িয়ে আমাকে ইশারা করছিল, ওই রকমই। ও যে ইশারা করবে আমি তখনই লাল গাড়ির সামনে উল্টে পড়ে যাব। প্ল্যান ছিল স্যার। জানিস একটা মহিলার খুন হয়ে গেছে তোর এই প্ল্যানের জন্য? সাহেব আমাকে ক্ষমা করে দিন, দেখুন আমি রাস্তার একজন ভিখারি। ঠিক আছে, তুই এটা বল ওই লোকটা দেখতে কেমন ছিল? ওই স্যার ও হেলমেট পরেছিল, মোটরসাইকেলে এসেছিল, আমি তো ওর মুখটা দেখতেই পাইনি। আরে ভাই কিছু তো দেখেছিলি, কিছু তো শুনেছিলি? ওর একটা ফোন এসেছিল, ফোনে বলছিল যে তাড়াতাড়ি দেখা করতে এসো, আর উত্তরে বললো যে আমি ওখানে পৌঁছচ্ছি। কোথায় কোথায় পৌঁছতে বলছিল, তোর মনে আছে কিছু? হ্যাঁ, মনে পড়েছে, ভান্ডুপ মিল। ভান্ডুপ মিল? ভান্ডুপ মিল? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ফিরে এসো, আমি স্যারকে ইনফর্ম করছি। ওকে স্যার। হ্যাঁ অভিজিৎ ভান্ডুপ মিল থেকে ফিরে আসছে। ও বলছে যে মিল একদম ফাঁকা পড়ে আছে, কোনো প্রমাণই ওর হাতে পড়েনি। খুনি তো ওখান থেকেই পালিয়ে গেছে। হতে পারে অভিজিৎ পৌঁছানোর আগেই ওখান থেকে ও পালিয়ে গেছে। পঙ্কজ, হ্যাঁ স্যার। পঙ্কজ একটা কাজ করো,
যখন সুচির গুলি লেগেছিল ঠিক ওই সময়ে ওই এরিয়াতে কতগুলো মোবাইল অ্যাক্টিভ ছিল খোঁজ নাও। স্নাইপারের ফোন ওদের মধ্যেই কারোর হবে। স্যার হ্যাঁ, হ্যাঁ পঙ্কজ, এটাও দেখো ওর মধ্যে কতজন লোক ভান্ডুপ মিলে গেছিল। স্যার স্যার এ হলো শৈলী, এনজিওর অ্যাকাউন্টেন্ট। সুচি একটা এনজিওতে কাজ করত। ও ওখানে একজন অ্যাকাউন্টেন্টের পর্দা ফাঁস করে দিয়েছিল। আর এ হলো পৃথ্বী, যার বিরুদ্ধে সুচি রিপোর্ট লিখিয়েছিল। সুচি পুলিশে কমপ্লেনও করেছিল ওর বিরুদ্ধে, কিছুদিনের জন্য জেলেও গেছিল। আপনারা কি করে ভাবলেন যে সুচির মৃত্যুর জন্য আমি দায়ী? হ্যাঁ স্যার, আমিও তো এমন কিছুই করিনি। আমি তো কারোর মার্ডার করিনি স্যার। শেলি, তোমার চাকরি চলে গেছিল সুচির জন্যে, আর তারপর থেকে তোমার এখনো পর্যন্ত কোনো চাকরি পাওইনি। ধার করে করে সংসারে খরচা চালাচ্ছ তুমি। হ্যাঁ, আর পৃথ্বী, 1 সপ্তাহ তুমি জেলে ছিলে, নিজের এরিয়াতে তোমার খুব বদনাম হয়েছে, তাই তো? তো তো কি হয়েছে? যদি আমার কোনো বদনামের ভয় থাকতো তাহলে বাড়ি বদলে নিতাম। কারণ মার্ডার করতে যাবোই বা কেন আমি? আর স্যার এমনটা নয় যে আমি কোথাও চাকরি পাচ্ছি না। বলতে পারেন আমি আমার মতো কোথাও চাকরি পাচ্ছি না, এই জন্য আমি কোথাও জয়েন করছি না। আপনাদের আশুতোষ আর তার নতুন স্ত্রী, তাকে এসব প্রশ্ন করা উচিত। ওদের জীবন সুখী নয়, কিন্তু সবাইকে দেখিয়ে বেড়ায়। আশুতোষ তো সুচির কাছে ফিরে যেতে চাইছে। হয়তো ও নতুন স্ত্রীকে নিয়ে খুশি নয়, তাই। আর স্যার সুচির না ওর ভাইয়ের সাথেও বনিবনা ছিল না, সব সময় না ফোনে ঝগড়া করতে থাকতো। আচ্ছা, আর কি ব্যাপার নিয়ে ঝগড়া হতো এদের দুই ভাই বোনের মধ্যে? আসলে স্যার দিনেশ আশুতোষকে হুমকি দিয়েছিল ও সুচির থেকে দূরে থাকার জন্য। হয়তো সুচির এটা পছন্দ হয়নি। আর স্যার ও আমাকে আর একটা কথা বলেছিল, মেয়েকা হিংসে করে ওর আর আশুতোষের মেলামেশায়। 100% মনে হয় এদের মধ্যেই কেউ একজন ওকে মার্ডার করেছে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, যেতে পারো তোমরা দুজন, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে, যতক্ষণ না আমাদের ইনভেস্টিগেশন শেষ হচ্ছে তোমরা শহর ছেড়ে বাইরে যাবে না। এই কেসে কারোর কথার উপর ভরসাই করতে পারছি না স্যার, মনে হচ্ছে সবাই মিথ্যে কথা বলছে। হ্যাঁ, সে যেই হোক খুব বড় প্ল্যানিং করেছিল। প্রথমে ভিখারিকে টাকা দিয়েছে, একটা ওয়াচম্যানকে হায়ার করেছে, আর তারপরে স্নাইপারকে হায়ার করেছিল। আর ঠিক সময় আসতেই ও সুচিকে গুলি করে মারে। স্যার, হ্যাঁ, স্যার যে সময় ওর ওপর গুলি চালানো হয়েছিল স্যার, তখন ব্রিজের আশেপাশে 2000 লোকের মোবাইল অ্যাক্টিভ ছিল। তাহলে ওই সময় কোন মোবাইল ফোন পান্ডু মিলের দিকে গিয়েছিল? একটা নাম্বার গিয়েছিল, কিন্তু সেটা প্রাইভেট নাম্বার, তাই ট্র্যাক করতে পারিনি। আর কি বলতে পারো এই নম্বরের ব্যাপারে? এটাই স্যার, ওটা মিল অব্দি গেছিল কিন্তু দাঁড়ায়নি, ওটা সোজা কামরি ব্রিজের দিকে চলে গেছিল, আর ওখান থেকে সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। কামরি ব্রিজ? স্যার বিবেকের লাশটাও তো আমরা ওখানেই পেয়েছি, এটা কোনো কোইন্সিডেন্ট হতে পারে না? রাজস্থানে বিবেকের বাড়িতে ফোন করি, ওর ব্যাপারে পুলিশ কি ইনফরমেশন জোগাড় করলো জানতে হবে। দয়া, এই বিবেকও তো খুনি হতে পারে। কেউ বিবেককে খুন করে দিয়েছে? একজন খুনির খুন? অনেক কিছুই হতে পারে ফেডরিক, এই কেসে অনেক। আরে তুই বারবার পালাস কেন? হ্যাঁ, বারবার আপনারা আমার পিছনে পড়ে আছেন কেন? পিছনে তোর পড়ে সঙ্গে আছেন কথা কেন? আছে। আমি কিছু কথা বলতে চাই না। অনেক হয়ে গেছে স্যার, আপনারা আমাদের এইভাবে বিরক্ত করতে পারেন কেউ না। তোমাদের জ্বালাতন করছে না, আমরা নিজেদের কাজ করছি, যাও। কিছু শুনতে চাই না, যান এখান থেকে। আরে একজনের খুন হয়েছে, তোমরা কি বুঝতে পারছো না? তা কি হয়েছে? আমরা কি খুন করেছি নাকি? হ্যাঁ, আমরা গরিব মানুষ, ভিক্ষা করে খাই, তার মানে কি আপনারা আমাদের উপর দোষ দিয়ে দেবেন? হ্যাঁ, দেখুন না। অভিজিৎ, তুমি ঠিক আছো? আরে না, ও নো, রক্ত বেরোচ্ছে। কি করলে তোমরা? হ্যাঁ,
এই দেখ, এই লোকটা টাকা দিয়েছিল তোকে। স্যার ও মারা গেছে। হ্যাঁ, ও মারা গেছে। ভালো করে দেখ, এটা কি সেই লোকটা যে তোকে গাড়ির সামনে পড়তে বলেছিল? একটু জুম জুম করুন। এমন ঘড়ি তো ও পড়েছিল। হতে পারে যে লোকটা একে টাকা দিয়েছে সেই প্রমাণটা লোপাট করার জন্য ওকেও মেরে দিয়েছে। চালায় বললাম আমি, ধরেছে তো ছাড়তে হ্যাঁ পঙ্কজ, চাইছে না। হ্যাঁ আচ্ছা, ও ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। পঙ্কজের ফোন ছিল, বলছিল যে বিবেক রাজস্থানে কোনো সার্কাসে কাজ করত, নিশানাবাদ ছিল। 1 মাস আগে ও সার্কাসের চাকরি ছেড়ে দিয়েছিল। বলেছিল মুম্বাইতে একটা বড় চাকরি পেয়েছে ও। আর হ্যাঁ, যাওয়ার সময় ওই রাইফেলটা ওটাও চুরি করে নিয়ে গেছিল। রাইফেল চুরি করে এনেছিল? হয়তো সুচির সুপারি নিয়ে এখানে এসেছিল, আর দোকানে এই জন্য কাজ করতো যাতে ওকে কেউ সন্দেহ না করে। হ্যাঁ, আর এই পুরো ষড়যন্ত্রের যে মাস্টার মাইন্ড, সে নিশ্চয়ই রাজস্থানে গেছিল বিবেককে সুপারি দেওয়ার জন্য। কে হতে পারে এই মাস্টার মাইন্ড, যাকে চোখের সামনে দেখেও ধরতে পারছি না? আরে মিস্টার আশু। স্যার আপনারা এখানে? মিস্টার আশু, ওই লোকটার ব্যাপারে জানতে পেরে গেছি যে সুচিকে গুলি করেছিল। ওয়াও, দ্যাটস এ গ্রেট নিউজ। আপনারা ধরেছেন ওনাকে? বিবেক নাম ওর। আপনারা কোনো বিবেককে চেনেন? না তো। অদ্ভুত ব্যাপার, আপনি কোনো বিবেককে চেনেন না, কিন্তু 15 বার কল করেছেন আপনি আপনার ফোন থেকে বিবেককে। কি বলছেন? আমি যখন বলছি কোনো বিবেককে জানিই না, তাহলে আমি ওকে ফোন কেন করব স্যার? শুধু এটাই নয়, ওর সঙ্গে দেখা করতে তুমি রাজস্থানেও গিয়েছিলে। সার্কাসে ওর গুলি চালানোর ক্ষমতাটা দেখে তোমার এত পছন্দ হয়েছিল যে সুচিকে মারার কন্ট্রাক্টও দিয়ে দিয়েছিল ওকে। 1 মিনিট স্যার, 1 মিনিট। এটা সত্যি যে একটা বিজনেস ট্রিপের জন্য আমি রাজস্থান গিয়েছিলাম, কিন্তু আমি কোনো সার্কাসে যাইনি স্যার। আর আমি যখন কোনো বিবেককে চিনি না, তো তাকে ফোন কেন করব? তাহলে কি তোমার এই ফোন রেকর্ড মিথ্যে কথা বলছে? স্যার, এটা হতে পারে কি আমার ফোন থেকে অন্য কেউ ওকে ফোনটা করেছে আমার না থাকার সুযোগে। আচ্ছা, তাহলে কি আপনি আপনার ফোন যে কোনো জায়গাতে ফেলে রাখেন নাকি? না স্যার। হ্যাঁ ডক্টর। আচ্ছা ঠিক আছে ডক্টর, ওকে ডক্টর। ডক্টর সালুখের ফোন ছিল, আমাদের ফরেন্সিক ল্যাবে যেতে বলেছেন আশুতোষকে নিয়ে। বস, মেয়েটা এইখানে বসেছিল এই সিটে, আর এই অংশটা হচ্ছে সিটের পেছনের দিকটা, আর এটা হচ্ছে লিভার, যার দ্বারা সিটটা আগে পিছে হয়। আর এই লিভারটাকে জাম করে দেওয়া হয়েছিল। এই দেখো। লিভার জাম করে দিয়েছে? হ্যাঁ তাই তো। ব্যাস এইটুকুই স্যার, সেই জন্য আপনি আমাদেরকে ডেকে আনলেন? পঙ্কজ, তুমি একটু আমার কথাটা শোনো। সূত্র এইটা নয় যে লিভারটা আটকে দেওয়া হয়েছে, সূত্রটা এই যে এটাকে জেনে বুঝে আটকে দেওয়া হয়েছে। কিন্তু স্যার, কেউ জেনে বুঝে সিটটাকে খারাপ করবে কেন? এটাও তো আমরাও ভাবছিলাম। আশুতোষ, তোমার এই গাড়ির সিট কবে থেকে এরকম হয়ে আছে? মানে কবে থেকে পেছনে আটকে আছে? স্যার, পরশু রাত অবধি তো ঠিক ছিল, কিন্তু কাল সকালে যখন বেরোলাম তখন রিক্লাইন কাজ করছিল না। আমার হাতে ঠিক করার মতো অত সময় ছিল না বলে এমনি বেরিয়ে গেলাম। ডক্টর সালুখে, সিটটা খারাপ হওয়া এই কেসটার সাথে কি সম্পর্ক? সম্পর্ক আছে ফ্রেডি। সম্পর্কটা হচ্ছে এইটা যে খুনি চাইছিল সিটটা পেছনে হেলে থাকে, সুচির পজিশনটা এইরকম থাকবে পেছনের দিকে। স্যার, ও যদি সামনে বসতো বা পেছনে বসতো তাতে খুনির কি এসে যায়? খুনির তো গুলি করারই ছিল। পঙ্কজ, তুমি এক কাজ করো, এখানে তুমি গাড়ির সিটটায় বসো। সারিকা, তুমি সুচির জায়গায় বসো। এবার ধরে নাও আমি সুচি। আমি যখন এই সিটটায় বসেছিলাম তখন আমার মাথাটা এরকম ছিল। বস, সুচির এইভাবে বসার সুবিধাটা খুনি তখনই পাবে যখন ওর এম সুচি নয়, ড্রাইভিং সিটে বসা লোকটি হবে, মানে আশুতোষ হওয়ার কথা। কিন্তু আশুতোষকে কোনো কারণে খুব ব্রেক চাপতে হয়, ব্রেকের কারণে ঝটকা লাগে, আর সেই ঝটকায় সুচি ঝুঁকে যায়। আর বস, আশুতোষকে লাগার পরিবর্তে
সুচির গুলি লাগে। স্যার তার মানে আশুতোষ খুনি নয়, কিন্তু কেউ ওর খুন করতে চাইছিল। দয়া, আশুতোষ, হ্যাঁ স্যার। তুমি একটা কথা বলো, তোমার কি কোনো শত্রু আছে? এমন কোনো শত্রু যে তোমাকে প্রাণে মেরে ফেলতে চায়? ভেবে চিনতে বলো, ভাবো। না স্যার, আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই। না আশুতোষ, কেউ তো নিশ্চয়ই হবে যে তোমাকে প্রাণে মেরে ফেলতে চায়, তোমার সিটের লিভারটা জাম করে দিয়েছে। না স্যার, এটা তো হতেই পারে না, কারণ এই গাড়িটার একটাই মাত্র চাবি, আর সেটা সবসময় আমার কাছেই থাকে। আমি তো কিছুই বুঝতে পারছি না আমি স্যার, যে এসব কি করে হলো। কোনো ব্যাপার নয় আশুতোষ, ও যেই হোক না কেন আমরা খোঁজার চেষ্টা করব যে কে তোমাকে মারার চেষ্টা করছে। ঠিক আছে, চলো যাই, চলে এসো। হ্যাঁ স্যার। স্যার স্যার আমরা আশুতোষকে ছেড়ে দিলাম কেন? খুনি যদি আবার ওর ওপর আক্রমণ করে তাহলে? দেখে যাও তুমি পঙ্কজ, এবার আমরা আশুতোষের প্রতিটা মুভমেন্ট ট্র্যাক করব, সব কথা আমরা শুনতে পাবো। স্যার সেটা কিভাবে? দয়া যে ট্রান্সমিটার বাগ লাগিয়ে দিয়েছে। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, ওকে চলে এসো বাড়িতে। ওখানে? কিন্তু ওই জায়গাটা তো বন্ধ না? ঠিক আছে, আসছি। এটা কি করছো? গান? মাই গড, গুলির আওয়াজ পেলাম। দয়া, তাড়াতাড়ি চলো, আবার একটা যেন খুন না হয়। স্যার এই তো আমরা পৌঁছচ্ছি। স্যার হ্যাঁ, আমাদের যে এই সাসপেক্ট আছে, এক্ষুনি খবর পেলাম যে ও রাজস্থান গিয়েছিল আশুতোষকে ফলো করতে করতে। ও তো আশুতোষের খুব কাছের লোক ছিল। দিনেশ, স্যার আমি সুচির ভাই। মরে গেছে স্যার। আমি কিছু করিনি স্যার, এই আমাকে মারতে চেয়েছিল। এই আমায় মারতে চেয়েছিল। কেন মারতে চেয়েছিল এ? স্যার এর মনে হতো যে এর বোনের সর্বনাশের জন্য আমিই দায়ী। বিয়ের পর সুচি ডিপ্রেশনে চলে গেছিল, আর তাই ও নিজেই নিজেকে মারারও চেষ্টা করেছিল। আর এই সমস্ত আমি কিছুই জানতাম না স্যার, একদমই জানতাম না। আর আমার এই না জানার কারণেই এই দুজনের মৃত্যুর কারণ আমি হয়ে গেলাম স্যার, এটা সম্পূর্ণ না জানার কারণে। পঙ্কজ, একে ছায়া নিয়ে বসাও, পেটেক ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও।
গল্পে একটা নতুন টুইস্ট। আশুতোষ, এটা কি চেনো? না স্যার, আমি ঠিক জানি না। জানো না? এক্ষুনি জেনে যাবে। পঙ্কজ, চেক করো ওকে। কিন্তু কেন? হাত উঁচু করুন, জানতে পেরে যাবেন আপনি। স্যার, আমি তো কিচ্ছু করিনি, বা আমি নিরপরাধ। আপনারা কেন আমার তল্লাশি নিচ্ছেন? আমার কথা বিশ্বাস করুন স্যার, আমার কাছে কিছু। স্যার এই নিন ও, রাবার বুলেটস। আমি জানি না স্যার যে এর থেকে কি প্রমাণ হচ্ছে। কি প্রমাণ হয়? হ্যাঁ, তুমি এই বন্দুক দিয়ে দিনেশের খুন করেছো, আসল বুলেট দিয়ে। হ্যাঁ, তাহলে এই গানটা কি করে এলো তোমার কাছে? আর ওই নকল রাবার বুলেট, ওটা কি করে ফায়ার হলো আর কখন? স্যার, প্ল্যান আমিই করেছিলাম। A to Z পুরো প্ল্যান আমার। সুচির মৃত্যু, দিনেশের মৃত্যু, আর ওই প্ল্যানটাও এই জন্য যে আপনাদের মনে হয় যে সুচির মৃত্যুটা ভুল করে হয়েছে, কিন্তু আসল টার্গেট আমিই ছিলাম। আর আপনাদের সন্দেহ যাতে দিনেশের উপর যায়, কিন্তু সমস্ত প্ল্যানটা নষ্ট হয়ে গেল, সবকিছু জ্বলে গেল। কেন মেরেছো তুমি সুচিকে? সুচিকে মেরে তুমি কি পেলে? সুচি আমার মেয়ে রুহিকে নিয়ে চিরকালের জন্য দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিল, আর এই কথাটাও আমার কাছে লুকিয়ে ছিল। আপনারাই বলুন স্যার, আমার একমাত্র মেয়েকে নিজের থেকে দূর কিভাবে করতে দিতাম? আর সেই জন্য তুমি বিবেক মানে একজন শার্প শুটারকে টাকা দিয়েছো নিজের স্ত্রী সুচিকে মেরে ফেলার জন্য, আর যেই ও তোমার কাজ শেষ করেছে ওকেও মেরে দিয়েছো। তুমি দিনেশকে কি এমন কথা বলেছিলে যে ও মারার জন্য তোমাকে এখানে চলে এলো? আমি আমার ওয়াইফকে দিনেশের কাছে পাঠালাম। কি? হ্যাঁ দিনেশ, আমি এক্ষুনি জানতে পারলাম যে আশুতোষই তোমার বোনকে মেরেছে, আর ও তোমাকেও মারতে চায়। না না, আমি ওকে ছাড়বো না, মেরেই ফেলবো আমি ওকে। দিনেশ, পাগল হয়ে গেছো নাকি? খুন করবে তুমি? ও আমার বোনকে মেরে ফেলেছে, আমি ওকে ছাড়বো না। আমার বোনকে এভাবে মেরে ফেলার আগেও একবারও ভাবলো না। না, যাই হয়ে যাক না কেন, আমি ওকে ছাড়বো না। দিনেশ, আমি ওকে কিছুতেই দিনেশ, ছাড়বো না। দাঁড়াও, আমার কথা শোনো। আর সুযোগ পেয়ে ওর বন্দুকটা বদলে দিল। তাহলে দিনেশ তোমার উপর যে গুলিটা চালাচ্ছিল সেটা নকল ছিল? হ্যাঁ, মারপিটের সময় আমি ওই গানটা বদলে দিয়েছিলাম, যাতে আপনাদের মনে হয় কি আত্মরক্ষার জন্য আমি দিনেশকে মেরেছিলাম, আর আপনাদের সামনে আমি নিরপরাধ বলে সাব্যস্ত হই। কি রেখে গেলে তোমার ছেলের জন্য? না মা না বাবা। ওই সন্তানকে পাওয়ার জন্য তুমি ওরই মাকে মেরে ফেলেছো, আর এই অপরাধে তুমিও আজীবন জেলের গড়াদের পেছনে থাকবে। বলো আশুতোষ, কি পেলে তুমি নিজের ছেলেকে এভাবে অনাথ করে? কি পেলে? আমি আর রনি এখানে ছুটি কাটাতে এসেছিলাম। আমি কি করে জানবো এটাই রনির জীবনের শেষ দিন হবে? দেখো, আমরা জানি এই সময়টা খুব কঠিন, কিন্তু প্লিজ ভেঙে পড়ো না। আমি এবার নিউ ইয়র্কে গিয়ে ওর বাবাকে কি জবাব দেবো? আমরা একসাথে এসেছিলাম, কিন্তু ফিরে যাবো একা। আপনি কাউকে সন্দেহ করেন? কে মারতে পারে রনিকে? স্যার, রনিকে কেউ কেন মারবে? আমরা তো এখানে কাউকে চিনিও না। এমনটা নয় তো যে ওর কোনো শত্রু
আমেরিকা থেকে ফলো করতে করতে এখানে এসেছিল। না স্যার, রনির কোনো শত্রু এখানে ছিল না। হি ওয়াজ সাচ এ লাইভলি পারসন, সবাই ওকে পছন্দ করতো। তাহলে তুমি বলতে চাইছো এখানে ইন্ডিয়াতে ওর কোনো আত্মীয় স্বজন, বন্ধু বা অন্যান্য কেউ নেই এখানে? এই দেশটা আমাদের জন্য অচেনা স্যার, সবকিছু এই প্যারাগ্লাইডিং এর লোকেরা করেছে। প্লিজ অ্যারেস্ট দেম। আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন? এটা আমাদের রুজি রুটির ব্যাপার, আমি কেন মারতে যাব ওনাকে? তাহলে কে মেরেছে রনিকে? স্যার এটা তো আমিও বুঝতে পারছি না, 3000 ফুট উচ্চতায় গুলি কি করে চললো, কেই বা চালালো? তাহলে রনি 3000 ফুট উঁচুতে উড়ছিল? হ্যাঁ স্যার, আমি নিজে গিয়ার চেক করেছিলাম আর কোনো প্রবলেম ছিল না তার মধ্যে। আর ওর আশেপাশে কাউকে উঠতে দেখেছো? আশেপাশে না স্যার, কেউই ছিল না। আকাশ একদম পরিষ্কার ছিল, চারপাশটাও পরিষ্কার ছিল, আর উনি ওনার রাইড এনজয় করছিলেন। কিন্তু হঠাৎ বুঝতে পারলাম না কি হলো, একদম দড়াম করে নিচে এসে পড়লেন। এই যে ক্ষতটা দেখছো, আমার মনে হচ্ছে অনেক দূর থেকে গুলি চালানো হয়েছিল, হয়তো কোনো রাইফেল দিয়ে। হ্যাঁ, রাইফেলই হবে, কারণ যে হাইটে এই উড়ানটা উড়ছিল ওখান থেকে তো কোনো শার্প শুটারই গুলি চালাতে পারে, কোনো রাইফেল দিয়ে। এখানে আশেপাশে কাউকে বন্দুক বা রাইফেল নিয়ে দেখেছিলে কাউকে? এখানে বন্দুক আনা অ্যালাউ নয় স্যার। আপনি আসল বন্দুকের কথা বলছেন স্যার? পুজোর ক্যাপ বন্দুক ফাটানোরও অনুমতি নেই। আপনারা কাউকে দেখেছেন এখানে? না ম্যাম, না তো। না না ম্যাম। আচ্ছা আলিয়া, আপনি যখন এখানে এলেন রনির সাথে, আপনার কাউকে সন্দেহ হয়েছিল? মানে কেউ আপনাদের ফলো করছে, এমন কোনো লোক যে গন্ডগোলের মনে হচ্ছে? না স্যার, এরকম তো কেউ ছিল না। তাহলে কি গুলি আকাশ থেকে চলেছিল নাকি? স্যার আমি তো বললাম, রনি স্যারের আশপাশে তো কেউই উড়ছিল না, তাহলে আকাশ থেকে গুলি চালালো কে? হ্যাঁ স্যার, আকাশে কেউ ছিল না। আপনি চাইলে এই ফুটেজগুলো চেক করতে পারেন, এখানে কেউ নেই ওর সাথে। এই ফুটেজে তো রনির আশেপাশে তো দূরে দূরেও কাউকে দেখা যাচ্ছে না। স্যার নিচে থেকে ওপরে তো কেউ গুলি চালায়নি। ইনি বলছেন যে যখন ওপরে উঠছিল কেউ ওর আশেপাশে ছিল না, ওপর থেকেও কেউ গুলি করতে পারবে না। আমার মাথায় এটা ঢুকছে না কে কোথা থেকে গুলি চালালো আর কিভাবে, বুঝতে পারছি না স্যার। অদ্ভুত ব্যাপার তো, ওর কোনো শত্রু নেই, তাহলে ওকে খুন করার জন্য এরকম প্ল্যানিং কে করতে পারে? কেসটা খুব জটিল মনে হচ্ছে। কোনো বাঁকা লোককেই এখানে পাঠিয়ে দিই, বাঁকা প্রমাণ, হয়তো সে কিছু পেতে পারে। আরে বাহ, আজকে আপনারা দুজনে এমন ভাবে কাজে ডুবে আছেন যে মনে হচ্ছে যে অনেক প্রমাণ আমাদের হাতে দিয়ে আমাদেরকে পাঠাবেন এখান থেকে। অনেকগুলো প্রমাণ? হ্যাঁ। আর যদি একটাও না পাওয়া যেত? সোজা করে বলো না, কোনো প্রমাণ পাওনি, খুঁজে দেখোনি? ডক্টর সালুকে ওই গুলির ব্যাপারে কিছু জানতে পারেননি? আপাতত এইটুকু জানতে পেরেছি ভাই, ওপর থেকে কোনো ইউএফও গুলি চালিয়েছে। শালুকে তুমি না কোনোদিনই সোজাসুজি করে কথা বললে না। আরে এটা কি, এটা বোঝাও, আমাকে বোঝানোর জন্য এরকম করছো? হ্যাঁ বলো। এ দেখো বস, রনি মাটি থেকে 3000 ফুট উঁচুতে উঠছিল, আর ওর গুলিটা লেগেছে তার ওপর থেকে প্রায় 1000 ফুট উঁচু থেকে, আর এই গুলিটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে গায়ে লেগেছে। আমার তো ভেবেই কেমন যেন মাথাটা ঘুরছে। আকাশের উপর থেকে কে গুলি চালাতে পারে ওর উপর? এটা কিভাবে সম্ভব? এখনো হয়নি, আরো বাকি আছে বস। এই গুলিটা প্রায় 3 কিলোমিটার দূর থেকে ছোড়া হয়েছে। ভারী অবাক কাণ্ড, তাই না দয়া? 3 কিলোমিটার দূর থেকে গুলি চালানো হয়েছে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রনির গলার ভেতর ঢুকে যায় আড়াআড়ি। তার মানে রাইফেলটা খুব পাওয়ারফুল ছিল মনে হয়। একদম ঠিক বস, রাইফেলটাও পাওয়ারফুল ছিল, আর গুলি যে চালিয়েছে তারও হাতটা পাকা। এত উঁচুতে হাওয়া খুব জোরে প্রবাহিত হয়, আর টেম্পারেচারও কম বেশি হতে থাকে, তবুও লক্ষ্যটা মিস করেনি, একদম নির্ভুল পয়েন্টে গিয়ে লেগেছে। গুলি যে চালিয়েছিল খুব পাকা খেলোয়াড় ডক্টর, সব শুটার। একদম
আর এইরকম শার্ট শুটার সহজে তো পাওয়া যায় না যে এই কাজটা করে দেবে। কিন্তু স্যার আমরা সমস্ত ভিডিও দেখেছি। যখন রনি আকাশে ছিল তখন ওর আশেপাশে কোনো প্যারাসুট বা চপার ছিল না স্যার, আকাশ একদম পরিষ্কার ছিল। সেটাই তো বুঝতে পারছি না যে ওই কিলার কোথা থেকে গুলিটা চালিয়েছিল, অথচ আকাশটা পরিষ্কার ছিল। ও কি মেঘের আড়ালে লুকিয়েছিল? আর স্যার ওই গুলিটার থেকে কি জানতে পারলাম? কিচ্ছু পাওয়া যায়নি পুরবি। আমি ব্যালিস্টিক ডিপার্টমেন্টের পুরো ডেটা চেক করেছি, এরকম গুলির তো কোনো রেকর্ডই নেই। স্যার, এই গুলিটা নিশ্চয়ই কাস্টমে বানানো হয়েছে। হ্যাঁ, নিজের মতন গুলিটা বানিয়েছিল। এমন গুলি যেটা 3 কিলোমিটার দূর থেকে চালানো যায় আর সোজা গিয়ে টার্গেটে হিট করে। আর স্যার, এই গুলিটা যখন এত শক্তিশালী, তো এর রাইফেলটাও বেশ স্পেশাল হবে। হ্যাঁ, এক কাজ করা যাক, গুলিটাকে ব্যালিস্টিক ডিপার্টমেন্টে যাচাইয়ের জন্য পাঠাই, দেখি কি রিপোর্ট আসে। আর সে যেই হোক, এত উপরে চলে গিয়েছিল খুন করার জন্যে, এবার ওকে তো মাটিতে নামতেই হবে। ব্রাদার, উই ক্যান ডু ইট। আরে ইয়ার গুরু, আর চলতে পারবো না, খুব হাঁপিয়ে গেছি আমি। ব্যাস নবীন, আর বেশি দূর নয়, 3000 ফিট চড়ে ফেলেছি, পাশেই আছে। উই ক্যান ডু ইট, কাম অন। এমন মনে হচ্ছে যে রনির মার্ডারের ফটোকপি দেখছি। 3000 ফিট উপরে ঠিক ওরকমই গুলি মেরেছে মাথার পেছনে। একেও একইভাবে গুলি চালিয়েছে। আচ্ছা, তোমরা যখন ট্রেকিং করছিলে, এই হিতেনের পিছনে কেউ কি ছিল? না স্যার, হিতেনই সবার পিছনে ছিল স্যার। স্যার, এই দেখুন ফুটেজ। স্যার, স্যার এটা ওই জায়গায় যেখানে এই সব কিছু হয়েছে। অদ্ভুত তো, পিছনে তো খোলা আকাশ রয়েছে, এমন কোনো জায়গা নেই যেখান থেকে গুলি করা যায়। তাহলে ওর গুলি লাগলো কি করে? দুটো কেসেই ধরা যাচ্ছে না যে গুলি কোথা থেকে চলেছে। স্যার একদম ঠিক বলছেন। আকাশ থেকে কোনো কাক বা পায়রা কি করে গুলি চালায়? এই গুলিটা চালালো কে? আর এই দুটো গুলি 24 ঘন্টার মধ্যেই চলেছে। আমার মনে হয় এই দুটো কেসের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। আচ্ছা, এই হিতেন কি কাজ করতো? স্যার ও কলেজ স্টুডেন্ট ছিল স্যার, মুম্বাই গ্র্যাজুয়েশন করতে এসেছিল স্যার। ট্রেকিং এর অনেক শখ ছিল। অভিজিৎ, বুঝতে পারছি না যে কেউ একজন কলেজ স্টুডেন্টকে মারার জন্য এত প্ল্যান করবে কেন। সেটাই তো, প্রথমে রনি আর এখনই হিতেন। তবে আকাশ থেকে তৃতীয় গুলিতে অন্য কেউ মারা যাওয়ার আগে এই খুনিকে ধরতেই হবে খুব তাড়াতাড়ি। গত 24 ঘন্টায় 2টো খুন হয়েছে, দুটোই যুবক, আর দুজনকে মারার পদ্ধতিও অদ্ভুত। অদৃশ্য খুনি। স্যার, দুজনেরই মৃত্যু হয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে গিয়ে। মাটি থেকে 1000 ফুট ওপরে মেরেছে স্যার। কিন্তু স্যার ভাবার বিষয় এটাই যে খুনি এই অ্যাডভেঞ্চার স্পোর্টের সময়টাই কেন বাঁচলো এদেরকে মারার জন্য। ও তো ওদের যে কোনো সময় মারতে পারতো। এত লম্বা প্ল্যান দুটো বাচ্চাকে মারার জন্য। শুধু প্ল্যানিংটাই বড় ছিল না, দা গানটাও বড় ছিল। এই যে এইরকম। এটা কি রাইফেল স্যার? এটা হলো PX-65 রাশিয়ান গান। এটা লং রেঞ্জ। এইরকম বন্দুক দিয়ে মারা হয়েছে।
ডক্টর সালুকে এই বন্দুকটা দিয়ে 3 কিলোমিটার দূরে টার্গেটে কি হিট করা যায়? হ্যাঁ ফ্রেডি, শুটিং রেঞ্জে আমি এটা ট্রাই করে দেখেছি। এর রেঞ্জ 3 কিলোমিটারের বেশি আছে। এরকম বন্দুক তো হয় মিলিটারিদের কাছে থাকবে আর না হলে উগ্রপন্থীদের কাছে। ঠিক বলেছো বস। আর সেই জন্য আমার মনে হয় এটা শুধুমাত্র মার্ডারের ব্যাপার নয়, বড় ধরনের অপরাধ হতে চলেছে, লার্জ স্কেলে। স্যার, একটা কাজ করো, দিল্লিতে যাও আর ইন্টেলিজেন্স ব্যুরো থেকে খোঁজ নাও যে এরকম বন্দুক কাদের হাতে থাকতে পারে আর সেটা কিভাবে। এই সমস্ত খুন এই রাইফেল দিয়েই হয়েছে। আর আপনারা তো জানেনই, এরকম হাই প্রোফাইল রাইফেল তো সবার কাছে থাকে না। আপনি একদম ঠিক বলছেন স্যার। আর যেটা আমাদের দেখা দরকার সেটা হলো এই রাইফেলটা যদি কেউ কিনতেও চায় তাহলে কিনতে পারবে না। এটা একটা কিংবা দুটো পিসে বিক্রি হয় না, বড় অ্যালটমেন্ট হয় এগুলোর। তাহলে কয়েক বছর আগে যে আতঙ্কবাদী হামলা হয়েছিল তার মধ্যে এই ধরনের রাইফেল ইউজ হয়েছিল? হ্যাঁ স্যার। তাহলে আপনাদের কোনো আতঙ্কবাদী গ্রুপের উপর সন্দেহ হয়? আগে হ্যাঁ স্যার, যদি আমাদের সন্দেহ ঠিক হয় তাহলে আমরা জানি যে এর পেছনে ঠিক কার হাত আছে। কার? এই অঞ্চলেই কিছুদিন আগে আমাদের আর্মি অনেক অস্ত্র আটক করেছিল। ওই অস্ত্রের মধ্যে এই রাইফেলটাও ছিল। হ্যাঁ প্রতাপ স্যার, সমস্ত আতঙ্কবাদী মরে গেছে, ওদের মধ্যে একজন পালিয়ে গেছে, তবে আমরা সমস্ত হাতিয়ার আটকে নিয়েছি। ওয়েল ডান প্রতাপ স্যার। আর যে টেররিস্টরা পালিয়ে গেছে তাদের সম্পর্কে সমস্ত পোস্টকে অ্যালার্ট করে দাও। তাহলে এই কাজ ওই আতঙ্কবাদীর হতে পারে যে পালিয়ে গিয়েছিল ওখান থেকে। হ্যাঁ স্যার। আর আমাদের ইনফরমেশন অনুযায়ী এই আতঙ্কবাদী গ্রুপ খুব বড় একটা কিছু করতে চলেছে। বোধহয় এটাই সেটা শুরু। এই দুটো অপরাধ সাধারণ কোনো খুন নয়, এটা নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র, কোনো দুষ্কৃতী আক্রমণ ঘটতে চলেছে। হ্যাঁ স্যার। আর এই খুনগুলোকে আটকানোর জন্য প্রথমে আমাদের আকাশ থেকে চলা গুলির রহস্য ভেদ করতে হবে স্যার। আর এই রহস্যের কিনারা করার জন্য সবার আগে আমাদের এটা জানতে হবে যে এই আতঙ্কবাদীরা রনি আর হিতেনের মতো সাধারণ লোকের হত্যা কেন করলো। আচ্ছা, এমন কি কমন আছে এই দুটো কেসে? স্যার, দুটো মার্ডারই আকাশে হয়, দুবারই গুলি উপর থেকে চালানো হয়েছে, পুরো পাওয়ারফুল রাইফেল দিয়ে। এটা প্রফেশনাল শার্প শুটারের কাজ হবে। আর স্যার, এই দুটো কেসেই কোনো ভ্যান্টেজ পয়েন্ট নেই, আর এমন কোনো জায়গা নেই যেখানে বসে খুনি এই দুজনকেই গুলি করতে পারে। তেমন কোনো জায়গা ছিল না, তেমন কোনো জায়গা ছিল না। খুন করার এটাই মূল কারণ নয় তো? তাহলে স্যার আপনি বলতে চাইছেন যে খুনির কাছে বসে গুলি চালানোর কোনো জায়গা ছিল না, আর ও এটা শিওর হতে চেয়েছিল যে টার্গেট যেন কোনোভাবেই মিস না হয়, সেই জন্যই ও এদের উপরে প্র্যাকটিস করছিল। এক্স্যাক্টলি অভিজিৎ, এক্স্যাক্টলি। সে গুলি ছোড়ার প্র্যাকটিস করছিল। তার মানে স্যার, ওর আসল টার্গেট অন্য কেউ? স্যার, যদি কোনো ভ্যান্টেজ পয়েন্ট নাই থাকে তাহলে ও গুলি চালাচ্ছিল কোথা থেকে? পঙ্কজ, উত্তরটা তোমার প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। আচ্ছা এটা বলো, আমরা মানুষ ডানা ছাড়া আকাশে কিভাবে ওড়ে? স্যার, এরোপ্লেন বা হেলিকপ্টারের মাধ্যমে। ব্যাস, তুমি তোমার উত্তর পেয়ে গেছো। কিন্তু স্যার, ওখানে ওই ক্রাইম সিনে আকাশের ওপর কোনো চপার তো ছিলই না স্যার, না কোনো কেবল কার ছিল ওখানে। তাহলে অন্য কিছু থাকবে, অন্য কিছু থাকতে পারে। অভিজিৎ, ম্যাপটা বের করো, ওই এলাকার চারপাশটা ভালো করে দেখো, দেখো এমন কিছু পাওয়া যায় কিনা। এমন কিছু আছে নাকি যেখান থেকে মানুষ হাওয়ায় উঠতে পারে? জঙ্গল আছে, আর হ্যাঁ, দুটো হট এয়ার বালুন রেঞ্জও রয়েছে। একটু দেখো তো, যেখানে খুন হয়েছিল সেখান থেকে এটা কতটা দূরে? স্যার, এই দুটো 60 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। তাহলে একটা কথা তো কনফার্ম, খুনি ওখানে হট এয়ার বেলুনে বসেছিল, আর সেখান থেকেই ও গুলি চালিয়েছিল 3 কিলোমিটার দূর থেকে। স্যার, কেউ যদি হট এয়ার বেলুনে চড়তে চায় তাহলে আগে থেকে বুকিং করতে হয়, এমনি কেউ যেতে পারে না। কোনো ব্যাপার না, তোমরা ওই হট এয়ার বেলুনের অফিসে গিয়ে খোঁজ নাও যে এমন কোন টুরিস্ট ছিল যে ওই দুটো দিনে ওই দুটো হট এয়ার বেলুনে
ঘুরেছিল। এটা টোটাল 12 জনের লিস্ট আছে যারা সেদিন হট এয়ার বেলুনে বসেছিল। কিছু জন একা বসেছিল, কিছু জন গ্রুপ বানিয়ে বসেছিল। তোমার কি মনে আছে এদের মধ্যে কতজনের কাছে কোনো জিনিস বা ব্যাগ ছিল? বা কোনো সন্দেহজনক কাউকে দেখেছো? না, বদমাস তো কাউকে লাগছিল না, কিন্তু একজন বয়স্ক আন্টি ছিলেন। পিঠে একটা ব্যাকপ্যাক ছিল আর চোখে চশমা আর মাথায় টুপি পরেছিলেন। হ্যাঁ, আমরাও অবাক ছিলাম যে এই বয়সে এই সব ট্রাভেলিং এর ইচ্ছা। আর যখন ফটো তোলা হচ্ছিল উনি লজ্জা পাচ্ছিলেন আর নিজের মুখ লুকোচ্ছিলেন। রবি, এই বয়স্ক আন্টি শার্প শুটের শুনে একটু অদ্ভুত লাগছে না? হ্যাঁ স্যার, আমি এখানে পাইলট। 25শে ফেব্রুয়ারি স্যার সব মিলিয়ে আমি 6 জনকে এয়ার বেলুনে চাপিয়েছি স্যার, আর 2 জনকে দিনের স্যার। আচ্ছা, তাদের মধ্যে কেউ মানে গন্ডগোলের লোক মনে হয়েছিল, কিংবা যার কাছে কোনো জিনিসপত্র ছিল? স্যার এরকম তো কেউ ছিল না। হ্যাঁ, একজন বয়স্ক মানুষ ছিল, জানি না কারো বারবার চিৎকার করছিল। হয়তো ওর মুড খারাপ ছিল বা খিটখিটে ধরনের ছিল। ওনার হাতে কোনো কিছু ছিল? জিনিস তো ছিল না। হ্যাঁ, একটা লাঠি নিয়ে হাঁটছিল। লাঠি নিয়ে হাঁটছিল? হেই, তোমাদের সাহস কি করে হলো আমার ছবি নেওয়ার, আমাকে জিজ্ঞেস না করে? কিছু ভদ্রতা আছে না নেই? ওরাও ওগুলো ওরাও। আচ্ছা, ফটো তোলার জন্য রেগে গেছিল? কি অদ্ভুত ব্যাপার, তাই না স্যার? লোক হট এয়ার বেলুনে তো প্রতিদিন বসে না, তাই না? তারা নিজেরাই ফটো তুলতে চায় যাতে এই স্মৃতিকে তারা সারা জীবন রাখতে পারে। আর কোনো বিশেষ কথা মনে আছে ওর ব্যাপারে? স্যার জানি না বলাটা ঠিক হবে কিনা। না না, বলো, যেটা মনে আছে খুলে বলো। ওনাকে হাঁটতে দেখে মনে হচ্ছিল না যে ওনার লাঠির প্রয়োজন আছে, কিন্তু তাও উনি লাঠি নিয়েই চলছিলেন। আচ্ছা, হ্যাঁ স্যার। কিছু জানতে পারলে? স্যার এখানে একজন বয়স্ক মহিলা এসেছিল আর তার হাতে একটা ব্যাকপ্যাকও ছিল। আর হ্যাঁ, ওই মহিলা ছবিও তুলতে চাইছিল না। আচ্ছা, এখানেও একজন বুড়ো লোক এসেছিল হট এয়ার বেলুনে চড়তে লাঠি নিয়ে, আর তারও ফটো তোলায় আপত্তি ছিল। স্যার এই বয়স্ক মহিলা আর বয়স্ক লোক একই ব্যক্তি নয় তো? ওই শার্প শুটার, ওর ব্যাগে আর ওর লাঠিতে ওই রাইফেলটা ছিল যা দিয়ে খুন করেছে। আর স্যার দুদিনই এ একাই ওপরে গিয়েছিল, কারণ যদি অন্য টুরিস্টের সাথে যেত তাহলে রাইফেল সেট করতে আর টার্গেট সেট করতে প্রবলেম হয়ে যেত। না পুরবি, আমার মনে হচ্ছে ও একলা যায়নি। মানে ওই হট এয়ার বেলুন চালানো আর সঙ্গে এই রাইফেলটা চালানো, দুটো কাজ একসঙ্গে করা মুশকিল। ওই হট এয়ার বেলুনের পাইলটও ছিল সঙ্গে। মানে স্যার এই অপরাধে পাইলটও যুক্ত? একটা কাজ করো, ওই পাইলটটাকে ধরো তাড়াতাড়ি। ওই দিন ওই বয়স্ক মহিলাকে বেলুনে উপরে কে নিয়ে গিয়েছিল? পাইলট কে ছিল? সঞ্জীব ছিল। এই এই পালাবি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। না আমাকে মারতে পারবে না ওকে। এই এই সঞ্জীব, আরে তো প্রাণ দেওয়ার জন্য একদম তৈরি ছিল। এটা কোনো ছোটখাটো মার্ডার নয় পঙ্কজ, অনেক বড় মিশন। যদি তাড়াতাড়ি আটকানো না যায় তাহলে বড় সড় বিপদ হবে। আচ্ছা গীতা, 24শে ফেব্রুয়ারি যে লোকটা গ্রুপে যেতে চাইছিল না, একলা যেতে চাইছিল, ওর পাইলট কে ছিল? কে নিয়ে গেছিল? সোলো ট্রাভেলারকে তো দিনেশ নিয়ে গিয়েছিল। অদ্ভুত ব্যাপার দিনেশ, এতক্ষণ ধরে চুপ করে আছো, কিছু বলছো না কেন? তোমরা আমাকে ধরতেই পারবে না। এখন যমরাজ তোকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মুডে নেই। যতক্ষণ না আমাদের প্রশ্নের উত্তর আমরা পাবো, তোকে বেঁচে থাকতে হবে। চল। মারো, যত পারো মেনে নাও, আমার কিচ্ছু যায় আসে না। আর তাছাড়া তোমাদের এই আইনের কমজোরি থাপ্পড়ে এত শক্তি নেই যে আমার অপরাধের মজবুত হাড়কে গলাতে পারবে, বুঝলে? তোমার উপর যদি টর্চার করতেই হতো তাহলে ওর জন্য তো 2 মিনিটের কাজ আমাদের কাছে। কিন্তু তারপর মনে পড়ে তোমার পরিবারের কথা, তোমার বোন। পরের মাসে ওর বিয়ে না? কেমন লাগবে ওর যে ওর বিয়ে হচ্ছে আর বিয়ের পরে ওর
ভাই এই পৃথিবীতে নেই? হ্যাঁ, আর তোমার মা প্রত্যেক মাসে খরচার জন্য টাকা পয়সা পাঠাও না? তোমার মৃত্যুর পর কে খেয়াল রাখবে তার? কিছু ভেবেছো এ ব্যাপারে? হ্যাঁ, না। চলো, এখনো সুযোগ আছে, রাজ সাক্ষী হয়ে যাও। কথা দিচ্ছি তুমি জেলে যাওয়ার পরে তোমার মায়ের খেয়াল আমরা রাখবো। সত্যি? মানে পুরো খেয়াল রাখবে? পুরো খেয়াল? হ্যাঁ, তোমার মায়ের পুরো খেয়াল রাখা হবে। তুমি শুধু এটা বলো কার জন্য কাজ করো, তোমার বসের নাম কি? বলে দেবো? সত্যি বলে দেবো? হ্যাঁ বলো। আমি যার জন্য কাজ করি না, যে আমার বস, স্যার, তার নাম হলো এসিপি প্রদ্যুম্ন। এসিপি প্রদ্যুম্ন, যাও ধরে নাও আর গ্রেফতার করে নাও তাকে। বলেছিলাম না আমি কিচ্ছু বলবো না, যা করার আছে করে নাও। সিআইডি কোথাকার, সিআইডি। বস বস, কোনো ব্যাপার না, কিচ্ছু বলতে হবে না। এখন না তোমাকে কিছু জিজ্ঞাসা করব, কিছু বলার জন্য তোমাকে আমরা জোর জবরদস্তিও করব না, কিচ্ছু করব না। শুধু একটাই কাজ করব, আমরা তোমাকে ঘুমোতে দেব না। শুতে দেবেন না? এমনিতেও আমি জেগে থাকলেও আমি আপনাদের কিছুই বলবো না। কোনো প্রয়োজন নেই, কিচ্ছু বলো না, কিন্তু আমরা শুতে দেব না তোমাকে। ওকে ভাই দয়া, আমি এটা শুনেছিলাম যে মানুষ কোনো কিছু না খেয়ে অনেক দিন সার্ভাইভ করতে পারে, কিন্তু না ঘুমিয়ে কত কষ্ট হবে এই বেচারার। তোর বাঁচাটা খুবই মুশকিল, আমি এসব দেখতে পারবো না। সময় কাটানোর জন্য খুব ভালো হবে, তাই না? তোর জীবনের শেষ মুহূর্তগুলো তুই এই কাঁটার সঙ্গে গুনতে থাকবি, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে ঘুমোতে দিও না। ফ্রেডি স্যার, আরে কোথায় আছেন আপনি? যতক্ষণ না মুখ খুলবি চোখের পাতা এক করবি না, বুঝলি? 5 মিনিটের জন্য নয়। চল না, 1 মিনিট 1 মিনিট তো শুতে দাও। 1 সেকেন্ড, শোবো না, শোবো না, একদম শোবো না, শোবো না একদম। শোবো না আমি। এবারও ভেঙে পড়বে। সবকিছু বলতে বাধ্য হবে। বললো তুই শুবি না, ওঠ। এই ঘুমোতে চাস? আরে ওকে একটু ঘুমোতে দাও, কি প্রবলেম তোমাদের? ঠিক আছে, তোমাকে ঘুমোতে দেবো আমরা। আগে বলো যে তোমাদের গ্রুপের প্ল্যানটা কি? এই
বলছি আমার নাম দীনেশ নয়, আমার নাম আমার নাম বললু। দীনেশ নয় আমার নাম। আর আমাকে স্পেশালি এই মিশনের জন্য তৈরি করা হয়েছিল। আর যে দুটো মার্ডার হয়েছিল না, ওটা প্র্যাকটিস ছিল। আমাদের আসল মিশন হলো ওকে মারা। আর ওই যে ওকে কি যেন নাম, স্টিভ মার্টিন। ওই শান্তির দূত যে সম্প্রতি ভারতবর্ষে এসেছে দেশে শান্তির বার্তা নিয়ে, যাতে সমগ্র বিশ্ব এই বার্তাকে সমর্থন করে, যাতে উগ্রপন্থীরা শেষ হয়। এসিবি, আমরা চাই না যে আতঙ্কবাদ কখনো শেষ হোক। আর স্টিভ মার্টিন তো মরবেই, তোমরা কিচ্ছু করতে পারবে না। আর আর যদি তোমরা বাঁচিয়েও নাও না, আমরা স্টিভ মার্টিনকে খতম করে দেবো একেবারে। আমাদের যে শার্প শুটার আছে না, একদম পাক্কা নিশানা তার। কোথায় মারবে ওকে আর কখন বল? ও যখন কনফারেন্সে ভাষণ দেবে না, ওটাই সব থেকে সঠিক ওটাই সব থেকে সঠিক সময়। ওটাই সব থেকে সঠিক সময় হবে। ওই সময় ওর আশেপাশে কোনো সিকিউরিটি থাকবে না। আর যে কনফারেন্সটা আছে না, ওটা বিল্ডিংয়ের ছাদেতে হবে। তো ওই হট এয়ার বেলুনেতে আমাদের শার্প শুটার যাবে আর ওখানেই গুলি মারবে। কনফারেন্স ঘন্টা খানেকের মধ্যে শুরু হবে, এখন তাড়াতাড়ি ওখানে আমাদের পৌঁছতে হবে। আরে তোমরা যতই চেষ্টা করে নাও, বাঁচাতে পারবে না ওকে। আর হ্যাঁ, তোমরা যদি বাঁচিয়েও নাও না, তাহলে আমরা আবার প্ল্যান করব, দ্বিতীয়বার মারবো। কে মারবে? কিরকম দেখতে ও? আরে আমি ওর মুখ দেইনি এখনো পর্যন্ত। যখনই আসে ছদ্মবেশে আসে। তোমরা কি একে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি। স্যার, আমরা কি হট এয়ার বেলুনটা আটকাতে পারি না যতক্ষণ এই কনফারেন্স শেষ হচ্ছে? না ফেডরিক, এই সব কিছু বন্ধ করা যাবে না। আজকে আটকালে কালকে অন্যরকম প্ল্যান করবে। আজকের প্ল্যান আমরা জানি, আজই ওদেরকে ধরবো। সিআইডি মিস্টার স্টিভ মার্টিন কোথায়? ওপরে কনফারেন্স রুমে। ওর কাছে নিয়ে চলুন। আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার, এখানে 4টে বেলুন আছে, দুটো ওপরে আছে আর দুটো রেডি হচ্ছে। আমার সামনে যে বেলুনটা আছে স্যার, ওতে একটা কাপল আছে আর ওই ছেলেটার কাছে ব্যাকপ্যাক আছে। নজর রাখো ওদের উপরে। কারা কারা আসছে, কারা কারা যাচ্ছে, সবাইকে ফলো রেখো। ওকে? স্যার, ওদের বেলুন টেক অফ করেছে। হ্যাঁ, দুনিয়াতে টেরোরিজম কেন আছে, এই প্রশ্নটা আমাদের জানা দরকার। আর এই টেরোরিজম তখনই বন্ধ হবে যখন সব দেশ একসাথে ভাই ভাই হয়ে থাকবে। টেরোরিজমকে
আমাদেরকে গোড়া থেকে উপরে ফেলতে হবে। দুজন মিউজিশিয়ানকে দেখছি, ওরার জন্য তৈরি হচ্ছে। ওদের হাতে গিটারের ব্যাগ আছে। এবার এটা বলা খুবই মুশকিল যে ভেতরে গিটার আছে নাকি গান। স্যার আরও একটা লোক এসছে, ওর কাছে একটা ব্যাকপ্যাক আর একটা ক্রাচ রয়েছে। অপেক্ষা করা যাক। স্যার ক্যামেরা ক্রু এসেছে, ওদের কাছে আবার দুটো ব্যাগ। ক্যামেরা ক্রু? ওদের দিক থেকে নজর সরিও না, নজর রাখো ওদের উপরে। স্যার এখানে তো অনেক বেলুন উঠছে। সুইসাইড বম্বিং কি এটা? কেউ নিজের খুশিতে নিজের প্রাণ কি করে দিতে পারে? জীবন প্রেসিয়াস। ও নো, উই নিড টু রেসপেক্ট এতগুলো বলুন, এর মধ্যে আমরা যেটা খুঁজছি সেটা কোনটা? মনে হচ্ছে ছদ্মবেশে এসছে, মুখ দেখে গন্ডগোলের মনে হচ্ছে। দয়া, ওই দুটোর উপর নজর রাখো। আমরা যেন সব সময় একটা কথা মনে রাখি, ওয়ার্ল্ড ওয়ার 1 আর ওয়ার্ল্ড ওয়ার 2। এটা তো গিটার। হচ্ছে কি এখানে? উপরে গিয়ে এরা মিউজিক বাজাবে নাকি? বাকি সমস্ত বেলুন তো চলে গেছে, একটাই আছে। মানে স্যার, খুনি এই বেলুনের মধ্যেই রয়েছে? ওয়েট অ্যান্ড ওয়াচ। খুনি এই বেলুনের মধ্যেই রয়েছে? এরা তো নিজেদের জায়গা থেকে নড়ছে না। ক্যামেরা ক্রু? স্যার এ কোথায় গায়েব হয়ে গেল? স্যার এর কাছে তো রাইফেল রয়েছে, যেমনটা সালুমকে স্যার বলেছিল। অভিজিৎ,
মিস্টার স্টিভ, ইউর লাইফ ইন ডেঞ্জার। আপনার জীবনের সংশয় আছে। তাহলে কি করবে? উই হ্যাভ আ প্ল্যান। থ্যাংক ইউ সিয়াজি। যদি আজকে আপনারা ঠিক সময় না আসতেন আমি বেঁচে থাকতাম না। দেখুন, বিপদ কিন্তু এখনো কাটেনি, ঠিক আছে? এখনো খুনিকে ধরতে পারেনি, সেই জন্য বি সেফ, বি কেয়ারফুল। ওকে ফ্রেডি, পঙ্কজ, ওই বেলুনে নজর রাখো, চোখের বাইরে যেন না যায়। হ্যাঁ স্যার, আমরা বেলুনটাকে ট্র্যাক করছি। হ্যাঁ পুরবি, গুড জব, কংগ্রাটস। ওরা ধরা পড়েছে মিস্টার অভিজিৎ? হ্যাঁ, খুনি ধরা পড়ে গেছে। ইয়েস, ওয়েল ডান। সিআইডি অনেক বছর ধরে এই দেশের সেবা করে চলেছে, আর আজকে আরেকবার আপনারা একটা ভয়ঙ্কর টেররিস্টকে ধরেছেন। আজ আমরা একজনকে ধরেছি, এরপরে পুরো গ্রুপটাকে ধরে ফেলবো। মিস্টার স্টিভ, উই আর ভেরি প্রাউড অফ ইউ। এই সমাজে আপনার মতো মানুষদেরই দরকার, যারা আপনার মতো সাহসী আর সৎ। তাহলে তুমি ছদ্মবেশে রনি আর হিতেনকে মেরেছো? তোমার মতো একজন সব শুটার জেলের ভাত খেয়েও ফাঁসির অর্ডার আসার আগে হ্যালো হ্যালো। হ্যাঁ এলিনা ম্যাম। আচ্ছা শোনো, হ্যাঁ তুমি কোথায়? আগে হ্যাঁ ম্যাম, আমি লোকেশনেই আছি। আচ্ছা, ভেতরে চলে এসো, ঠিক পেছনের আছে। দিকে। আমি ওখানেই আছি। হ্যাঁ ঠিক আছে, আমি পৌঁছে গেছি। ঠিক আছে। তো বড় অদ্ভুত জায়গা। এলিনা ম্যাম, এলিনা ম্যাম, কেউ আছেন? হ্যাঁ হ্যালো তুমি কোথায়? ম্যাম, আমি পৌঁছে গেছি। আমি নিচে দাঁড়িয়ে আছি বিল্ডিং এর। আচ্ছা, একটা কাজ করো, ওপরে চলে এসো। ম্যাম উপরে? হ্যাঁ ওপরে, তাড়াতাড়ি এসো। ওকে ঠিক আছে ম্যাম, আমি আসছি। ওকে।
ম্যাম আমি এসে গেছি। এলিনা ম্যাম, ম্যাম